গুরুত্বপূর্ণ একটি টপিক, হান্টার কমিশন। আমাদের সিলেবাস যেটা আছে এসএসসি স্পেশালিস্ট এডুকেশন বিষয়ে, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ হান্টার। আমরা আগের দিন উডের ডিসপ্যাচ পর্যন্ত পড়েছি, যে উডের ডিসপ্যাচ কবে আসলো, 1854 সাল। তার পরবর্তী কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে হান্টার কমিশন গঠিত হয়। কমিশন এমনি এমনি গঠিত হয় না, আমরা এরপরে স্বাধীন ভারতের কমিশন গুলো দেখবো, শিক্ষা কমিশন। এই হান্টার কমিশন হচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, মানে পরাধীন স্বাধীন সব মিলিয়ে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। সেটা তো বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণন কমিশন আসবে, কিন্তু সমগ্র ভারতের যদি শিক্ষা কমিশন দেখি, প্রথম হচ্ছে হান্টার কমিশন। এবারে পটভূমিটা আগে আমরা না জানলে বুঝবো না। 1854 সালে উডের তোমার যে উডের ডিসপ্যাচ আসলো, তার প্রায় 30 বছর কেটে যাওয়ার 25-27 বছর কেটে যাওয়ার পরেও দেশের শিক্ষার আশানুরূপ উন্নতি হয়নি। কারণ ভারতীয় শিক্ষাকে উডের ডিসপ্যাচে খুব কৌশলে অবহেলা করা হয়েছিল। প্রাথমিক শিক্ষার অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। আবার দেশজ যে শিক্ষা ছিল, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশীয় মানুষ দেশীয় ভাষায় যে সমস্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতেন আমাদের ভারতীয়, সেইগুলোকেও গ্র্যান্টিনের কথা বললেও সরকারি অনুদান পেতে এত বিদ্যালয় স্থাপন হয় যে দেশীয় বা বেসরকারি বিদ্যালয়গুলো আর গ্র্যান্টিনের বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হয়ে যেত, পেত না অনুদান। এদিকে সরকারি স্কুলে ছেলেরা ভর্তি হচ্ছে, সুযোগ পাচ্ছে, সেখানে বেসরকারি বা দেশীয় স্কুল দুটোই কিন্তু ধ্বংসের মুখে চলে যায়। আর ভারতীয় শিক্ষাকে সেই সময় আধুনিক, অর্থাৎ শুধু ইংরাজি পাশ্চাত্য শিক্ষা নয়, ভারতবর্ষের যে প্রচলিত শিক্ষা আছে সেটাকে আধুনিক করার জোরালো দাবি জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে ওঠে সে সময়। ভারতের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষিত মানুষ, তারা চাইছিলেন আমাদের দেশের শিক্ষার একটা ভারতীয়করণ হয়ে উন্নতি হোক, শুধু ইংরেজি শিক্ষা আমাদের উপর চাপিয়ে দিলে হবে না। ঠিক আরো একটা কারণ যেটা, যে মিশনারিরা আমাদের দেশে শিক্ষা বিস্তার করছিল, তারাও তাদের প্রচেষ্টা, সরকারি বিদ্যালয়ে এত স্থাপিত হয়, মিশনারি শিক্ষাটা একটু হলেও ধাক্কা লাগে। এই জন্য মিশনারিরা এখানে তো বটেই, তাদের তো মূল ঘাঁটি লন্ডনে, মানে ইংল্যান্ডে, সেখানে তারা একটি অর্গানাইজ গঠন করে, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এই জিসিপিআই পড়েছে, এটা হচ্ছে জিসিইআই গঠন করে। কত সালে এটা? 1878 সালে। এই জিসিইআই, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ফর ইন্ডিয়া, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া বলে একটি কমিটি গঠন করে তারা সেখানে প্রতিবাদ আন্দোলন এবং সেখানকার সরকারের কাছে দাবি জানান। এমন এইরকম একটা অবস্থায় যখন চারদিক থেকে জোরালো হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, এই সময় ওই দেশে থাকাকালীনই যখন লর্ড রিপন নির্বাচিত হলেন, তোমার যে 1882-তে এই দেশের গভর্নর জেনারেল বা যিনি বড়লাট হয়ে আসবেন, তিনি মিশনারিদের কথা দেন যে আমি ও দেশের দায়িত্ব নিয়ে যাই, আমি শিক্ষা ব্যবস্থা ভেবে দেখবো, এবং তিনি কথা রাখেন। এই দেশে এসে তোমার যে 1882 সালে, 1882 সালের 3 ফেব্রুয়ারি, তারিখ কিন্তু মনে রাখতে হবে, 1882 সালের 3 ফেব্রুয়ারি কি করলেন, এই দেশে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন গঠন করলেন। সভাপতি হলেন স্যার উইলিয়াম হান্টার। এই হান্টার চাবুক হলেন তার সভাপতি। ঠিক আছে, হান্টার হলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার। স্যার উইলিয়াম উইলসন হান্টার বিখ্যাত শিক্ষাবিদ, তিনি হলেন এর সভাপতি। মোট সদস্য কজন? মোট 20 জন সদস্য। সভাপতি আগে বললাম উইলিয়াম হান্টার। এর মধ্যে কিছু ভারতীয় বিশিষ্ট ব্যক্তি ছিলেন কিন্তু, আনন্দমোহন বসু, তারপরে ভূদেব মুখোপাধ্যায়, তারপরে যতীন্দ্রমোহন ঠাকুর, তারপরে কাশীনাথ তেলাং, তারপরে স্যার সৈয়দ মোহাম্মদ, এরা প্রমুখ এর সদস্য ছিলেন। প্রায় 20 জন সদস্য নিয়ে হান্টার কমিশন গঠিত হলো। কবে গঠিত হলো? হান্টার কমিশন গঠিত হলো 1882 সালের 8 ফেব্রুয়ারি। সভাপতিকে হান্টার, সদস্য কজন? 20 জন। বহু এমসিকিউ কিন্তু। তাহলে ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। সভাপতি উইলিয়াম হান্টার, সাল 82 সালের 3 ফেব্রুয়ারি, 20 জন সদস্য। এবার সব কমিশন তার রিপোর্ট হলো কবে সরকারের কাছে? 1 বছর পরে। এই যেখানে বলে দিয়েছে 1882-83। কমিশনের এইরকম থাকা মানে প্রথম তারিখটা হচ্ছে
সালটা হচ্ছে তৈরি হওয়ার, শেষের সালটা হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার। এই 1883 সালে কমিশন তার রিপোর্ট বা প্রতিবেদন সরকারের কাছে জমা করে। কত সালে তারা হান্টার কমিশনের সুপারিশ জমা করে? 1883 সালে। তোমার যে মোট 222টি সুপারিশ করে কমিশন, 222, এই 222টি ছিল রেকমেন্ডেশন, সুপারিশ, আর প্রতিবেদনটা ছিল 600 পেজ, অর্থাৎ 600 পৃষ্ঠা। মানে এই বোর্ডটা এই মুহূর্তে আমার যা রয়েছে এখান থেকে 6 থেকে 7টা এমসিকিউ যে কোনো একটা আসতে পারে। তাহলে হান্টার কমিশন কত সালে তার রিপোর্ট বা প্রতিবেদন জমা দেয়? 1883 সালে। কতগুলি সুপারিশ করেছিল? 222টি। সুপারিশের পৃষ্ঠা সংখ্যা কত? 600টি। হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882 সালের 3 ফেব্রুয়ারি। কতজন সদস্য নিয়ে? 20 জন সদস্য নিয়ে। সভাপতিকে স্যার উইলিয়াম উইলসন হান্টার। দু একজন ভারতীয় সদস্যের নাম করো, আনন্দমোহন বসু, তারপরে ভূদেব মুখোপাধ্যায় প্রমুখ। হান্টার কমিশন কত সালে তার রিপোর্ট বা প্রতিবেদন জমা দেয়? 1883 সালে। কতগুলো সুপারিশ ছিল? 222টি। সুপারিশের পৃষ্ঠা কটা ছিল? 600টি। ক্লিয়ার? এবার যেটা দেখবো যে হান্টার কমিশনের বিচার্য বিষয় কি ছিল। এই কমিশনটা যে গঠনের পটভূমি দেখলাম, কবে গঠনটা হলো, রিপোর্ট জমা দিল, রিপোর্টে আমরা পরে আসছি সুপারিশগুলো কি উদ্দেশ্যে, বিচার্য বিষয় কি ছিল। বিচার্য বিষয়গুলো একটু মনে রাখা, আমি সংক্ষেপে বলছি, অত করে লিখছি না, অনেকগুলো বড় লিখতে হবে। যে 1854 সালে যে উডের ডেসপ্যাচ গঠিত হলো, এই ডেসপ্যাচ কি কতটা কার্যকর হয়েছিল। এই যে উডের ডেসপ্যাচে তো ভালো ভালো সুপারিশ করা হয়েছিল, তাহলে সেই সুপারিশগুলো কতটুকু কার্যকর হয়েছিল সেটা দেখা। আর যে গ্র্যান্টিন এইড ছিল এতদিন, এই গ্র্যান্টিন এইডটা দেশীয় প্রতিষ্ঠানগুলো পাচ্ছিল না, মিশনারিরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল। এটাকে কি করে সহজ করা যায়, বেশি বিদ্যালয় কি করে গ্র্যান্টিন এইড বা অনুদান পেতে পারে সেটা দেখা। কমিশনের মূল দুটো, যে উডের ডিসপ্যাচ কতটা কার্যকরী হয়েছে, আদৌ শিক্ষার উন্নতি হয়েছে কিনা, অভিযোগগুলো ঠিক কিনা দেখা, গ্র্যান্টিন এইডকে আরো সহজ করা। ঠিক আছে? আর কি, এই যে উডের ডিসপ্যাচে একটা জিনিস বলা হয়েছিল, প্রাদেশিক সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বোর্ড গঠন করে, তাই তো? এই প্রাদেশিক সরকার সফল কতটা, তারা কতটুকু দায়িত্ব পালন করেছে নাকি করেনি, আমি সংক্ষেপে লিখলাম। তারা এই প্রাদেশিক সরকারগুলি আদৌ দায়িত্ব পালন করেছে তো, কতটা করেছে সেটা দেখা। ঠিক আছে? আর হচ্ছে সরকারি এবং মিশনারি এই দুজনের ভূমিকায় শিক্ষার উন্নতিতে খতিয়ে দেখা। এই যে মিশনারিরা যে এত দাবি দাওয়া করলো, ওই দেশে সংগঠন করলো, শিক্ষা ক্ষেত্রে তাদের ভূমিকা দায়িত্ব কতটুকু, আবার সরকারি দায়িত্ব কতটা পালিত হয়েছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে না তো, এটা বা হলেও তার একটা সঠিক রূপরেখা তৈরি করা। আর তোমার যে ধর্মীয় শিক্ষা কে সরকারি নীতি স্থির করা, ধর্মীয় শিক্ষাটা কেমন হবে, ধর্মীয় শিক্ষা কি দেওয়া হবে না ধর্মনিরপেক্ষ শিক্ষাই চলবে, জনমানুষের ক্ষোভ তৈরি হচ্ছে না হিন্দু মুসলমান উভয়ের মধ্যে, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা ছিল তোমার যে হান্টার কমিশনের বিচার্য বিষয় হতে পারে। আর এর মধ্যে কোনটি হান্টার কমিশনের বিচার্য বিষয় নয়, এই 5টা বিষয় বললাম, একটা দিয়ে দিল এর মধ্যে। ঠিক আছে? খেয়াল দেখো, এবার সুপারিশের অনেকগুলো ভাগ আছে। হান্টার কমিশন তো 222টা রেকমেন্ড করেছে, তার মধ্যে প্রথম যে রেকমেন্ড সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বিষয়। প্রাথমিক শিক্ষা বিষয় কমিশনের সুপারিশগুলো আমরা আগে বিস্তারিত আলোচনা করব, তারপরে মাধ্যমিকে যাব, তারপরে উচ্চ শিক্ষায় যাব, পরপর কিন্তু। প্রাথমিক শিক্ষা নিয়ে কমিশনের যেটা বিচার্য বিষয় ছিল, প্রথম হচ্ছে উদ্দেশ্য কি হবে, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি বা প্রাথমিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যটা কি। প্রথমে হলো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে দেশের জনগণকে একটা ন্যূনতম মান পর্যন্ত শিক্ষা দেওয়া, মাস এডুকেশন, মিনিমাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। তাহলে কি হবে? ন্যূনতম শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। এছাড়া কি প্রাথমিক শিক্ষার বিষয়গুলো, যে প্রথম হচ্ছে বৈষম্যহীন ভর্তি, বলছে কোন রকম বৈষম্য করা যাবে না ভর্তির ক্ষেত্রে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রাথমিক স্তরে, অনেকটা সেই ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশনের ধাঁচে সবাইকে ভর্তির সুযোগ করে দেওয়া করতে হবে। আর কি বলেছে? অনুন্নত অঞ্চলগুলোতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা, যেখানে যেসব জায়গায় অনুন্নত রয়েছে
উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি তখন তো এমনি ভারতবর্ষ পিছিয়ে পড়া, আরো যেগুলো পিছিয়ে পড়া তার মধ্যে প্রত্যন্ত এলাকায় সুযোগ দেওয়ার, শিক্ষার সুযোগ দানের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। আর কি যেটা ওদের দেশ প্যাচে বলা ছিল সেটাকে আরো দৃঢ় করে বলা হলো পরিদর্শক নিয়োগ। এই প্রাথমিক শিক্ষার কোথায় খামতি আছে, কোথায় কমতি আছে, কি করে আরো একটু ডেভেলপ করা যায় সেইগুলো নিয়োগ করা হবে। আর দেশীয় বিদ্যালয়গুলিকে স্বীকৃতি দান। এই প্রাথমিক শিক্ষার এই প্রাথমিক ধাপে এই কটা আছে, দেশীয় যে বিদ্যালয় আছে তাদেরকে স্বীকৃতি দান করতে, রিকগনাইজ করতে হবে। এই কটা ছিল মেন উদ্দেশ্য। এইবার সেকেন্ড যেটা আসছে প্রাথমিকেরই, সেটা হচ্ছে পাঠ্যক্রম, মানে কি কি পড়ানোর কথা বলা হয়েছে তোমার যে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে, যে বিষয়গুলির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রাথমিকের পাঠ্যক্রমে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় প্রয়োজন অনুযায়ী বিষয়। বলা হয়েছে সরকার জোর করে চাপিয়ে দেবে না প্রাথমিকের পাঠ্যক্রমে। যে এলাকা, কারণ ভারতবর্ষটা এখন অনেকটা বড়, বাংলাদেশ পাকিস্তানকে এর ভেতরে ঢুকিয়ে দাও। তারপরে দেখো বলছে ওই পেশোয়ারের শিক্ষার উদ্দেশ্য আমাদের নাগাল্যান্ডের শিক্ষার উদ্দেশ্য মানে পরিস্থিতি এক হতে পারে না। এইটাই বলা হয়েছে যে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রমের কি করবে, বিষয়বস্তু নির্বাচন করবে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, তারা ঠিক করবে। এছাড়া পাঠ্যক্রমে থাকবে গণিত, সাধারণ গণিত, হিসাব, জমি জরিপ করা, সাধারণ বিজ্ঞান, দেশীয় সাহিত্য, মাতৃভাষা, এই বিষয়গুলো পাঠ্যক্রমে কিন্তু থাকার কথা বা রাখার কথা বলা হয়েছে। তাহলে এই দুটো গেল পাঠ্যক্রম। এবার 3 নম্বরে আসছে মাধ্যম। মাধ্যম মানে মিডিয়াম, কি ভাষায় শেখানোর কথা বলা হয়েছে, বলা হয়েছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাই হবে প্রাথমিক শিক্ষার মাধ্যম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সুপারিশ, যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা আমাদের দেশীয় ভাষাটাকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়। আর আরেকটা এখানে প্রাথমিক শিক্ষাটা বলি, তারপরে আসছি। তাহলে মাধ্যম কি, মাতৃভাষা বা ভারতীয় ভাষা। এইবার হচ্ছে কি শিক্ষক শিক্ষণ বা শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষকদের সেই সময় যেহেতু ইংল্যান্ডে সমস্ত স্তরে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা উভয় দেশ কাছে দেখেছি, এখানে হান্টার কমিশন কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণের উপরে জোর দিয়েছে। প্রতিটি মহকুমায় অন্তত একটি করে, প্রতিটি মহকুমায় অন্তত একটি করে নর্মাল স্কুল। নর্মাল স্কুল মানে কি, বিএড কলেজ বা বেসিক কলেজ, ডিএলএড কলেজ, প্রতিটি মহকুমায় অন্তত একটি করে নর্মাল স্কুল স্থাপন করতে হবে, যেখানে প্রাথমিক স্তরে যারা শিক্ষকতা করতে যাবে শিক্ষকতার পূর্বে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে যারা প্রশিক্ষণহীন ভাবে তোমার যে শিক্ষাদান করছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাথমিকের 4টে সুপারিশ গেল, আরো কয়েকটি সুপারিশ আমরা দেখব। 5 নম্বর হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষার ব্যাপারে কি সুপারিশ আছে আমরা দেখব। হান্টার কমিশন পরীক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণের ওপর কম জোর দিয়েছেন, অন্তত প্রাথমিক স্তরে। কেন? হান্টার কমিশন বলেছে যে এই দেশীয় পদ্ধতিতে যেভাবে পরীক্ষা পদ্ধতি চলে এসছে এতদিন, যা তাই হবে, তার কিছু চেঞ্জ করা যেতে পারে, কিন্তু পুরোপুরি বদল করে আর তিনি দেশের মানুষকে কি করতে চাইনি, তোমার যে ক্ষিপ্ত করতে চাইনি। এই এত যে আগুন জ্বলছে সে আগুনকে আর তিনি জ্বালাতে চাইনি, বাড়াতে চাইনি। ঠিক আছে। তারপরে হচ্ছে পরিচালন, 5-এর পরে যেটা 6 আসবে বোঝা, তাই তো। এই বিদ্যালয়গুলো পরিচালিত হবে কিভাবে, বলছে যে স্থানীয় এলাকায় যে স্থানীয় স্বায়ত্তশাসন, মিউনিসিপ্যাল এরিয়া হোক বা প্রাদেশিক পরিষদ হোক বা যারা আছে জেলার ক্ষেত্রে জেলা পরিষদ বা এই জাতীয় যে স্থানীয় স্বায়ত্তশাসন আছে, তারা নিজেরাই বোর্ড গঠন করে এই বিদ্যালয়গুলো পরিচালনা করবে। তারাই তোমার যে ইন্সপেকশন নিয়োগ করবে, কতগুলি স্কুলের দায়িত্ব মানে সরকার আস্তে আস্তে হাত তুলে নেওয়ার মতন ব্যাপার। এইটা হচ্ছে মূল কথা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো কি করবে, তোমার যে বিদ্যালয়গুলি পরিচালনা করবে। এবারে লাস্ট যেটা খুব বড়, ভিটামিন এম। এই যে প্রাথমিক শিক্ষার জন্য তাহলে অর্থ সংস্থান হবে কোথা থেকে, টাকা কে দেবে, গৌরীশেরটা কে হবে, তাই তো। বলছে প্রতি জেলা এবং মিউনিসিপ্যাল বোর্ডকে কি করতে হবে, একটা তহবিল করতে হবে। অত তো লিখতে পারছি না, সম্ভব নয়।
তারা প্রতি জেলা বা মিউনিসিপ্যাল যে কর্পোরেশন আছে তারা কি করবে, একটি তহবিল করবে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য। সেই তহবিল গঠন করবে। আর প্রাইমারি স্কুলের যত খরচ তার 1/3 1/3 সেই প্রদেশের প্রাদেশিক সরকারকে ব্যয় করতে হবে। যেমন বাংলা প্রদেশ ছিল, মুম্বাই প্রদেশ ছিল, সেই প্রাদেশিক সরকার অর্থাৎ সরাসরি ওখান থেকে দেবে না, কোম্পানি বা সরকার দেবে না, কে দেবে, প্রাদেশিক সরকারকে 1/3 খরচ দিতে হবে। বাকিটাকে দিচ্ছে তহবিল করবে স্থানীয় স্বায়ত্তশাসিত তোমার সংস্থা। আর বলছে শিক্ষা খাতে যাই পড়াতে হবে সেখানে অগ্রাধিকার কে পাবে, অগ্রাধিকার পাবে প্রাথমিক শিক্ষা। অন্য শিক্ষা কিন্তু উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা অগ্রাধিকার পাবে পরে। মেন অগ্রাধিকার ফার্স্ট প্রায়োরিটি যদি কাউকে দিতে হয় সেটা দিতে হবে প্রাথমিক শিক্ষাকে। এবং প্রাদেশিক সরকার প্রাথমিক শিক্ষার যে অন্যান্য খরচ সেটা তাদের যে রাজস্ব আছে সেই রাজস্ব থেকে ব্যয় করবে। এই হচ্ছে প্রাথমিক শিক্ষার ব্যয়ভার। এইবার আসবো আমরা হান্টার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার সুপারিশ। মাধ্যমিক শিক্ষার বিষয়ে কিন্তু এইবার শুরু হবে হান্টার কমিশনের আসল খেলা। ঠিক আছে, যে তারা যে হাত গুটিয়ে নিতে চেয়েছিল তার অন্যতম নিদর্শন আমরা এবারে পাবো। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যদি আমরা সুপারিশগুলো ধীরে ধীরে দেখবো সেখানে হান্টার কমিশন কি করে তাদের নিয়ন্ত্রণকে সরিয়ে নিতে চাইছিল। তার আগে একটা কথা বলি, প্রাথমিকের শুরুতে আমাকে বলতে হতো হান্টার কমিশন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে একটা ডেফিনেশন বলছে যে প্রতিষ্ঠানগুলো দেশীয় মানুষ স্থাপিত করেছে, দেশীয় মানুষের দ্বারা পরিচালিত হয়, মানে দেশীয় বলতে এদেশের লোক, আর এদেশীয় পাঠ্যক্রমে অনুসরণ করায় তাদেরই বলা হয় দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটা একটু ওখানে আমার বলতে খেয়াল ছিল না, এখানে নোট করে দিয়ে গেছিল। এবার মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে কমিশনের প্রথম সুপারিশ কি? প্রথম সুপারিশ বলছে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস। আমরা জানি হ্রাস মানে তো কমানো, অর্থাৎ কমিশন প্রথমে হান্টার সুপারিশ করছেন যে মাধ্যমিক স্তরের থেকে ধীরে ধীরে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেসরকারি উদ্যোগে শিক্ষা গ্রহণ করবে, সে কিছু সাহায্য দেওয়া হয় দেবো, কিন্তু আমরাও তো কন্ট্রোল করতে যাবো না, অর্থাৎ তোরা বুঝে নেবে যা। অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণটাকে কিন্তু ধীরে ধীরে কি করা হচ্ছে, ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। আর সরকার কি করবে দেখো, চালাকি কাকে বলে, প্রতি জেলায় মডেল স্কুল বলছে সরকার এত ঝামেলা পোহাবে না, জেলায় একটা করে মডেল স্কুল তৈরি করে দেবে, সেইটা দেখে তোমরা নিজেদের স্কুল চালাবে। ঠিক আছে, এই যে ঝিকে মেরে বউকে শিক্ষা প্রবাদ আছে গ্রাম বাংলার, সেরকম মানে আমি একটা করে দেবো মডেল স্কুল, সেটা চালাবো, আর তোমাদের কিছু ভাই দেবো না, তোমরা এটা দেখে শিখে নাও। চুয়ে পড়া নীতির আর একটা নতুন পদ্ধতি, মানে এতদিন তো মানুষের মধ্যে চুয়ে পড়া, প্রতিষ্ঠানের জন্য চুয়ে পড়বে। অর্থাৎ জেলায় জেলায় একটা করে মডেল স্কুল হবে, সেই স্কুল দেখে তোমরা এবার নিজেরা ঠিক করে নাও কিরকম কিরকম করবে। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, পাঠ্যক্রম বা এ কোর্স বি কোর্স। এ কোর্স ও বি কোর্স কি, এখান থেকে প্রশ্নটা যেটা আসে, এ কোর্স ও বি কোর্স এর কথা কে বলেছে, এ কোর্স মানে কি, বি কোর্স মানে কি, এই তিনটের থেকে যে কোনো একটা প্রশ্ন পেতে পারে। হান্টার কমিশন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে এ কোর্স আর বি কোর্স এর কথা বলছে। বলছে এ কোর্স মানে হচ্ছে কি, এ কোর্স হচ্ছে উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয়, মাধ্যমিকের পরেই তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার ছিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির যে পড়াশোনা, অর্থাৎ উচ্চ শিক্ষা গ্রহণের উপযোগী করে তোলার বিষয়টা ছিল এ কোর্স, থিওরিটিক্যাল। আর বি কোর্স কি, তার ব্যবহারিক জীবনের উপযোগী, অর্থাৎ বাস্তবমুখী শিক্ষা। সেই প্রাচীন ভারতের পরাবিদ্যার অপরাবিদ্যা পড়েছি, এ কোর্স হচ্ছে পরাবিদ্যার সাথে মিল আছে, বি কোর্স হচ্ছে অপরাবিদ্যার সাথে মিল আছে। ব্যবহারিক জীবনে বাস্তবসম্মত যে শিক্ষা সেটা ছিল বি কোর্স, আর এই কোর্স হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরে ভর্তির জন্য যে বিষয়গুলো কথা বলা হয়েছে। 4 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, ভাষা। দেখো কি বিচারিতা ব্রিটিশদের, কমিশন বললো 6 পর্যন্ত হবে মাতৃভাষা, ভালো কথা, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত কোন ভাষায় শেখাও, মাতৃভাষা। তারপরে এখানে কমিশন নীরবে, এখানে একদম কমিশন নীরব, কিচ্ছু বললো না, যে তাহলে বাবা এরপরে কি শিখবো, বোবা শিখবে,
তার মানে পক্ষান্তরে কাকে সমর্থন করা হয়েছে? ইংরাজি। অর্থাৎ যদি অপশন থাকে ষষ্ঠ শ্রেণীর পরে উচ্চ মাধ্যমিক স্তরে কোন ভাষা, সেক্ষেত্রে আমরা ইংরাজি থাকলে ইংরাজি দেব। ওকে, কমিশন 6 পর্যন্ত মাতৃভাষার কথা বলে চুপ, একদম পাক্কা ক্রিমিনালের মতন মুখ খুলেনি, সেখানে চুপ থেকে গেছে। অর্থাৎ মাধ্যম যে ইংরাজি হবে সেটাও বলেনি, কিন্তু আবার বলেওছে। আর একটা কি বলেছে, আরেকটা 5 নম্বরে যেটা, বেসরকারি স্কুলকে সুযোগ দান, বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ বলেছে। সরকারি উদ্যোক্তা হাত তুলে নিয়েছে, সরকারি ভাবে তার কোনো দায়িত্ব আমার নেই, সেটা তো কমিশন বলেই দিয়েছে। ফলে কি হয়েছে, ফলে যেটা বেড়েছে যে এবার তাহলে যে বেসরকারি স্কুলগুলো তৈরি হবে তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা সুযোগ দেব, তাদের কিছু অনুদান দেওয়া, তাদের কিছু সাবসিডি দেওয়া, এই সমস্ত করে তাদের সুযোগ দানের কথা বলা হয়েছে। আরো কিছু সুপারিশ আছে মাধ্যমিক শিক্ষা বলছি। এরপরে যে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ, যে দারিদ্র ও অনুন্নত এলাকায় প্রতিষ্ঠান করা, মানে এমনি মডেল স্কুল করে ছেড়ে দেবে, কিন্তু যে সমস্ত এলাকার মানুষ অতিরিক্ত পিছিয়ে আছে, খুব অনুন্নত, যেমন প্রাথমিক স্কুল করবে, বলেছে সেই এলাকায় আমরা কিছু মাধ্যমিক স্কুল করে দেবো, এটা বলেছে। এইবার নেক্সট হচ্ছে বেতন। এই বেসরকারি বিদ্যালয়গুলোকে স্বাধীনতা দেওয়া হলো, তোমরা কিরকম হারে বেতন নেবে তোমাদের, সে ব্যাপারে তোমাদের স্বাধীনতা দিলাম, কোনো আমি যেহেতু টাকাও দেবো না, আমি কোনো দায়িত্বও দেবো না, ঠিক আছে। এবার হচ্ছে শিক্ষক, সেই প্রাথমিকের মতো কমিশন বলেছে যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যে সারা দেশ জুড়ে এই জন্য নর্মাল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া, যাতে শিক্ষকরা প্রশিক্ষণ প্রাপ্ত ভাবে মানে শিক্ষা দিতে পারে। এরপরে যেটা আসছে, এরপরে আসছে 3 নম্বর প্রাথমিক মাধ্যমিক, এইবার আসছে উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন সম্পর্কেও কিন্তু কমিশনের কিছু উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। সেই সুপারিশগুলো আমরা এবারে একটা একটা করে দেখব। উচ্চ শিক্ষায় প্রথম যেটা বললো, একদম সরকারি প্রচেষ্টা বন্ধ, মানে বলছে যে উডের দেশ পাশে যেটা বলা হয়েছিল সরকারি প্রচেষ্টা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা, বলছে আমরা আর এই সমস্ত উচ্চ শিক্ষা নিয়ে মাথা ঘামো না, তোমরা বুঝে গেলে মিনিমাম একটা দায়িত্ব থাকবে, উচ্চ শিক্ষা নিয়ে মাথা গড়াবো না, সরকারি প্রতিষ্ঠা বন্ধ। তাহলে কি এখানেও বেসরকারি ভাবে যদি কেউ প্রতিষ্ঠান গড়ে তাকে সাধুবাদ জানানো হবে, অর্থাৎ তাকে তোমার যে সাধুবাদ জানানো হবে এবং তাকে বলা হবে ঠিক আছে তুমি বেসরকারি উদ্যোগ দিয়ে তোমার যে করতে হবে সাহায্য করবে, কিন্তু সরকারি উদ্যোগে কোন রকম মানে ইয়ে হবে না। এখানেও সে মাধ্যমিকের মতোই দেশে কিছু আদর্শ কলেজ, মডেল কলেজ স্থাপন করে দেওয়া হবে, সেই দেখে তোমরা কি করো, কলেজ তৈরি করে নাও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আমরা আর তার মধ্যে যাবো না, তার কিছু আদর্শ বা মডেল কলেজ তৈরি করে দেবে, ঠিক আছে। এবার অনুদান দেবে সরকার কলেজগুলোকে, তাও সেক্ষেত্রে কি শর্ত আরোপ করা হলো। অনুদান পেতে গেলে আবার কি কি শর্ত লাগবে? প্রথমত সেই কলেজটি, প্রতিষ্ঠানটি প্রয়োজন মেটাতে পারছে তো, এলাকার প্রয়োজন মেটাতে পারছে কিনা, সে এলাকার উন্নতি করতে পারছে কিনা, শিক্ষার্থীদের চাহিদা মেটাতে পারছে কিনা, এবং শিক্ষার গুণগত মান অর্থাৎ ফলাফলের ওপর অনুদান, রেজাল্ট কেমন হয়েছে লাস্ট 5 বছর সেটা দেখা হবে, সে রেজাল্ট দেখেই অনুদান পাবে, রেজাল্ট ভালো হলে তাই সেই হারে অনুদান, রেজাল্ট খারাপ হলে অনুদান পাবে। এই হচ্ছে কলেজগুলোর উন্নতির জন্য ব্যবস্থা করা। নেক্সট যেটা 5 নম্বরে বৃত্তি প্রদান, যারা মেধাবী দরিদ্র তাদের জন্য স্কলারশিপ বা বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে, যারা দরিদ্র আছে ট্যালেন্টেড তাদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান করবে। আবার যাদের মেধা আছে, এদেশে উচ্চশিক্ষার যদি সুযোগ না থাকে তাদের বিদেশ যাত্রার ব্যবস্থা, বিদেশে যে বিলেতে যে যাতে হায়ার এডুকেশন নিতে পারে সে ব্যবস্থাটাও তোমার যে নির্বাচন করতে মানে সুযোগ সরকার দেবে। আর একটা যেটা বললো সেটা হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা যেন মেটানোর জন্য ঐচ্ছিক বিষয় চালু করা। আগে এটা কিন্তু ছিল না যে শুধু জোর করে কতগুলো বিষয় চাপিয়ে দেবো তা না, কিছু অ্যাডিশনাল ইলেকটিভ বিষয় থাকবে, শিক্ষার্থীরা তার চাহিদার রুচি অনুযায়ী সেই বিষয়গুলো নির্বাচন করবে, এইটা বলেছে। লাস্ট যেটা বলবো আর একটা 8 নম্বরে বলছে যদি
শিক্ষার উচ্চশিক্ষার চাহিদা থাকে, তবে দেশের উত্তর পশ্চিম প্রান্তে, মানে পাকিস্তান এখন যেদিকটা ওই দিক, দিল্লি থেকে ওপাশটা, সেদিকে আরো দুটি, কারণ এরা অলরেডি বিশ্ববিদ্যালয় কলকাতা, বোম্বে, মাদ্রাজে তো তৈরি হয়েছে, বলছে উত্তর পশ্চিম প্রান্তে আরো দুটি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবে সরকার, যদি সেখানে উচ্চশিক্ষার চাহিদা থাকে, মানুষ উচ্চশিক্ষা পেতে চায়, তাহলে সেখানে দুটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এই হলো উচ্চশিক্ষা সম্পর্ক। তাহলে প্রাথমিক গেল, মাধ্যমিক গেল, উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ গেল। এর বাইরেও কমিশন বেশ কিছু সুপারিশ আরো করেছে, সেইগুলো আমরা একটা একটা করে এবারে দেখব। প্রথমত কি বলেছে, 4 নম্বর, 3 শিক্ষা গেল, নৈশ বিদ্যালয় স্থাপন। কমিশন বয়স্ক শিক্ষা, এইটা কিন্তু খুব দারুণ উদ্যোগ, সেই সময় বয়স্ক শিক্ষার জন্য কিন্তু কমিশন মানে অগ্রসর হয়েছে, বলেছে যে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা মানে শিক্ষা পেতে চায়, দিনের বেলায় শিক্ষা নিতে পারে না, তারা চাইলে নাইট স্কুল সরকার চালু করবে, সেখানে শিক্ষা গ্রহণ করতে পারবে। নেক্সট 5 নম্বর, রাজন্য বর্গের সন্তানদের পৃথক স্কুল। এইটা কিন্তু একটা মারাত্মক, বলছে সেই সময় তো ভারতে অনেক রাজা ছিল, ছোট ছোট রাজ্য ছিল, ব্রিটিশদের উপর টিকে ছিল, বলছে তাদের সন্তানরা সাধারণ সন্তানের সাথে পড়তে গেলে হবে না, রাজন্য বা অভিজাত পরিবারের সন্তানদের জন্য পৃথক স্কুল, অর্থাৎ স্ট্যাটাস ক্লাসটাকে সেখান থেকে ভাগ করা, সুকৌশলে এটা একটা চেষ্টা করছে। আর একটা হচ্ছে মুসলিমদের শিক্ষা বা সংখ্যালঘুদের শিক্ষা। মুসলিমদের শিক্ষার কথা বলা হলো যে অনেক মুসলিম সমাজের অনেকে, আমি আগের দিন বলেছি, যেহেতু মুসলিমরাই সে সময় শাসক ছিল, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়া হচ্ছে, তাদের রাগটা বেশি ছিল, তারা এই ইংরেজি শিক্ষার একদম বিরুদ্ধে, ঘোরতর বিরুদ্ধে ছিলেন। তাই কমিশন চেয়েছে, আন্ডার কমিশন, যে মুসলিমদের জন্য পৃথক বিদ্যালয়, তাদের মতন করে পাঠ্যক্রম তারা যাতে পরিচালনা করে, এই রকম একটা ব্যবস্থার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে নারী শিক্ষার উন্নতি। এটা তোমার যে আগের ক্লাসে আমরা দেখেছি দেশ প্যাচে, সেখানেও নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল, এখানেও কমিশন কিন্তু বলেছে যে নারী শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব বা জোর দিতে হবে, নারীদের শিক্ষার জন্য পৃথক বিদ্যালয় আরো বেশি করে প্রতিষ্ঠা, তাদের মতন করে পাঠ্যক্রম এইভাবে করে কিন্তু চালানোর কথা বলা হয়েছে। আর নেক্সট হচ্ছে পাঠ্যপুস্তক, নতুন নতুন পাঠ্যপুস্তক প্রকাশ, অনুবাদ, ইংরাজি বিভিন্ন বিষয়গুলো বাংলায় অনুবাদ, এইগুলো করার উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কমিশন যেটা বলেছে যে ভারতের শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষ, এদিকে মুসলিমদের জন্য আলাদা শিক্ষা, রাজন্য বর্গদের সন্তানের জন্য আলাদা শিক্ষা একত্রিত করার কোনো চেষ্টা নাই, এদিকে বলছে ধর্ম নিরপেক্ষতা শিক্ষা। আবার মিশনারিরা শিক্ষা পরিচালনা করছে, জানি না কোন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ। কমিশন বলেছেন যে শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষ, এগুলো উচ্চ শিক্ষা সংক্রান্ত বা তোমার অন্যান্য সমস্ত, এটা কিন্তু কোনো বিশেষ সেকশনের সমস্ত ক্ষেত্রের জন্য। এবার লাস্ট যেটা আমরা আসছি সেটা হচ্ছে এর গুরুত্ব কি এবং সমালোচনা কি আছে। এই যে আমরা তোমার হান্টার কমিশন দেখছি, তার কিছু গুরুত্ব বা ভালো দিক আছে, সেগুলো কি কি? প্রথম যেটা আমরা দেখলাম কি, সরকারি হস্তক্ষেপ অনেকটা কমে গেল। এর আগে যেটা দেখেছিলাম শিক্ষা ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপটা অনেকটা বেড়েছিল, তাতে করে আমাদের ভারতীয় শিক্ষার যে মূল অরিজিনটা, সেটা কোথায় যেন তোমার যে হারিয়ে যাচ্ছিল। এইটা একটা সরকারি এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব আমরা দেখলাম প্রাথমিক শিক্ষায়, অর্থাৎ ভারতের মতন একটা দেশে কেন্দ্রীভূত শিক্ষা যে সম্ভব নয়, সারা দেশে একই শিক্ষা আমি চালু করব আর সেটা সাকসেস হবে, এই ধারণার থেকে যে কমিশন সেই সময় বেরিয়ে আসতে পেরেছে, এইটা একটা খুব সাধুবাদ জানানো যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম নিরপেক্ষ, কমিশন কি বলেছে যে ভারতের শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষ শিক্ষা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার উপর জোর দিয়েছে। এই ধর্ম নিরপেক্ষতা এখনো ভারতবর্ষে আছে। এই দিক থেকে বলতে গেলে ধর্ম নিরপেক্ষতার যে পাঠ সরকারি ভাবে প্রথম, কিন্তু ভারতের অরিজিনে ধর্ম নিরপেক্ষতা রয়েছে, কিন্তু প্রথম সরকারি কোন দলিলের স্বীকার পেল কিন্তু এইখানে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, এ কোর্স বি কোর্স, কমিশন কি বলেছে, এ কোর্স ও বি কোর্স, অর্থাৎ থিওরি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক আর থিওরিটিক্যাল, এই যে দুটো বিষয়ের সমন্বয় চেয়েছে, এইটা এখনকার যুগে কিন্তু খুব প্রাসঙ্গিক বলে মনে হয়। এবার সমালোচনা বা ত্রুটিও আছে,
থাকাটাই স্বাভাবিক। প্রধান যে ত্রুটিগুলো রয়েছে বা সমালোচনাগুলো রয়েছে, তোমার যে অনেক ভালো ভালো সুপারিশ করেছে, কিন্তু কার্যকর হবে কি করে তা বলেনি। বলেছে কার্যকর হবে কি করে এ ব্যাপারে কিন্তু কমিশন নীরব, কোনো পথ দেখায়নি, গাইডলাইন দেয়নি যে এই সালের মধ্যে এই হবে এই হবে, শুধু বলে যে জ্ঞান দিয়ে চলে গেছে। আর প্রাথমিক শিক্ষার বৃদ্ধির কথা বলা হলেও অবৈতনিক আর হচ্ছে কি সার্বজনীন যে প্রাথমিক শিক্ষা হয় বা সর্বজনীন যে হয় সেটাকে কিন্তু অবহেলা করা হয়েছে বা সে ব্যাপারে কমিশন কোনো উদ্যোগ নেয়নি। অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার ব্যাপারেও কিন্তু কমিশন খুব নীরব। অর্থের ব্যাপারে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষার ব্যাপারে অর্থের ব্যাপারেও তো কমিশন কোনো স্পষ্ট ধারণা দিয়েছে কোথা থেকে স্কুলগুলোতে পয়সা আসবে। শুধু কিছু সুপারিশ এই করবে না সেই করবে না, আরে বাবা ভাত দেওয়ার মুরত নেই কি মারবার বসাই, এটা বললে তো হয় না। এইটা একটা কিন্তু ব্যাপার। আর মুসলিম শিক্ষা আলাদা করার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে, যার ফল আমরা কিন্তু পরে পেয়েছি। আলাদা পাকিস্তানের জন্য দেশের মধ্যে যেটা কমিউনাল অস্থিরতা তৈরির পেছনে এটা ব্রিটিশরাই চেয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। তারা কিন্তু একটা বীজ বপন করেছে সাম্প্রদায়িকতা, এটা ব্যাপার। আর অনুদানের ক্ষেত্রে কি বলেছে, ফলাফলের ভিত্তিতে অনুদান, এইটা কখনো হয়? তাহলে শহরের স্কুল আর গ্রামের স্কুলের মধ্যে তফাৎ তো থাকবেই। কিছু শহরের মধ্যেই কিছু স্কুল আছে একটা ভালো ছেলেরা ভর্তি হওয়ার ট্রেন্ড আছে, বাকি স্কুলের শিক্ষকরা সমান যোগ্যতা থাকলেও ছাত্র না পেলে তাদের তাহলে রেজাল্ট খারাপ হবে, অনুদান করতে করতে একসঙ্গে উঠে যাবে। অনুদানের ভিত্তিতে কখনো এই ফলাফলের ভিত্তিতে অনুদান, এটা সরকারি নীতি হতে পারে না। এই সমস্ত কারণে এই কমিশন সমালোচনা হচ্ছে। তাহলে এই গেল আমাদের হান্টার কমিশন। তাহলে আমরা হান্টার কমিশনের দেখলাম 82 সালে তৈরি হলো, 20 জন সদস্য নিয়ে হান্টার তার সভাপতি 83 সালে 222টা প্রতিবেদন সুপারিশ 600 পৃষ্ঠার প্রতিবেদন দিল, এবং এই হলো হান্টার। এই কোর্স বিকোর্স এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখবে। নেক্সট ক্লাস নিয়ে আবার আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।